এই বাংলা নিত্যানন্দ প্রভুর বাংলা। এই বাংলাতে বলছে গৌরাঙ্গ ভজিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। এই এতটা লিবারেশনের কথা বলছে এই বাংলা। একে এই কথা বলতে হচ্ছে কেন? নিচু জাতের মানুষ ব্রাহ্মণ্যবাদ থেকে প্রতারিত, তাকে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে তুমি নিচু জাত। একজন লোক এসে বলছে না, হরিনাম কারুর বাবার সম্পত্তি না, হরিনাম করো, তোমার লিবারেশন দাঁড়িয়ে আছে। এর থেকে বেটার কালচারাল অ্যাক্টিভিজম হয় না, পৃথিবীতে হয় না। শ্রী চৈতন্যদেবের মতো বেটার কালচারাল অ্যাক্টিভিজম হয়নি। তথাকথিত দেশের ডেফিনিশন যারা করে দিয়েছেন বা আজকেও দাগিয়ে চলেছেন, তাদের ওই ডেফিনিশনের ফলে লক্ষ আর লক্ষাধিক বা কোটির বেশি মানুষের দেশ ছাড়া হতে হচ্ছে আজকে। हम काले गोरे एक साथ लड़ेंगे ये लड़ाई, हम हिंदू मुस्लिम सिख ईसाई लड़ेंगे ये लड़ाई, जैसे वीर खड़ा है सीना तान के तूफान के आगे, हम नहीं हटेंगे अपने जमीन से। নমস্কার, আমি যেই দেশে জন্মেছি সেই দেশে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের দ্বিতীয় স্তবকে লিখছেন, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা। এখানেই সলিল চৌধুরী তার প্রাণের চেয়ে প্রিয় কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ খুইয়ে লিখতে পারেন, ওগো ঝরা পাতা যদি আবার কখনো ডাকো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো, যদি ডাকো যদি ডাকো। আবার রামপ্রসাদ সেন এখানেই শরৎচন্দ্রের গফুর হয়ে যান। তিনি গাইতে পারেন, আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তার খড় জোগাতে। প্রশ্ন জাগে, এ কি শ্যামা সঙ্গীত নাকি এক কৃষকের আত্মকথন? যুগে যুগে এই মাটিতে এই গান, এই সংস্কৃতি বারবার বহুত্ববাদের কথা বলেছে। হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলে মিলেমিশে থাকবার কথা বলেছে। ভালোবাসার কথাই বারবার উচ্চারিত হয়েছে আমাদের গানে। আজ নজরুল ইসলামের কবিতাকে তাচ্ছিল্য করে যদি কেউ বলে কিসের কুসুম, তাতে নজরুল ইসলামের মাধুর্য নষ্ট হয়ে যায় না। তবে আজকের ভারতে যখন এই দেশ জুড়ে হিংসা হানাহানি ঘৃণার আবাদ চলছে, ঠিক সেই সময় আজকের ভারতবর্ষের গান কি ফের বহুত্ববাদের কথা বলতে জানে? এই মৌলবাদের মেহফিলে কি অর্ক মুখোপাধ্যায় আরেকবার গাইতে পারবেন, বৃন্দাবনেই মক্কা আছে, মক্কাতে বৃন্দাবন? পারবেন? গাইছি তো, পারবো কিনা বলতে পারবো না, গাইছি, মানে এই মুহূর্তে গাইছি। এবং আমার মনে হয় না যে আমি যে কারণে গান গাই সেই কারণটা খুব পরিষ্কার। তার কারণ আমি কমিউনিকেট করার জন্য আর কোনো মিডিয়াম পাইনি, এর কোনো ভেন্ট নেই। আমি চিৎকার করে এর ভেন্ট বেরোবে না, তা আমি কিভাবে বার করব আমার সেই কথা। কিন্তু বের করতে গেলে যদি একদল এসে মঞ্চ ভাঙতে চায়, মারধর করতে চায়, তার থ্রেট করে বহু মানুষ। আচ্ছা, আমি খুব প্রকাশ্যে কে মারধর করতে চায় এইটাকে আনতে চাই না, তার কারণ আমি পরিষ্কার একটা বার্তা দিতে চাই, এত ইম্পর্টেন্স দিচ্ছি না। আমার বড় হওয়া যে পরিবারে, সেখানে আমার মা একজন উদ্বাস্তু। তার সব কিছু ছেড়ে তার 3 ভাইকে সামনে মরতে দেখেছে। 71 সালের কথা বলছি। তাকে যে নৌকো পার করিয়ে দিয়েছে, তিনি একজন মুসলমান মানুষ। সুতরাং আমি আমার মায়ের দেওয়া এই শিক্ষাটার থেকে বড় আর কিছু পাইনি, আর কিছুতেই কিছু এসে যাচ্ছে না। এটা খুব পরিষ্কার। আমাকে ওটা করে কোনো লাভ হবে না। আমার থেকে ঢের বেশি পরাধীন আরো অনেক মানুষ সারা পৃথিবীর।
যাদের পরাধীনতার দায় আমাকে খোঁটা দেয়, আমাকে বেঁধে প্রত্যেক দিন। আমি চ্যারিটি নামক শব্দটিতে বিশ্বাস করি না, তার কারণ আমি পাপস্খলন করার জন্য গান করি না। ওই যেটা আটকে আমার আছে সেটা শুধুই যে আমার তা না, সেটা একটা সমষ্টির, সেটা একটা সারা মানে এই পৃথিবীর সমস্ত আউসল্যান্ডারদের। জার্মানি একটা শব্দ আছে আউসল্যান্ডার, নট আউটসাইডার, রিমেম্বার, ইটস এ ভেরি আউসল্যান্ডার, ইটস এ ভেরি ডেঞ্জারাস ওয়ার্ড। নট অফ দিস ল্যান্ড, হু ইজ নট অফ দিস ল্যান্ড? যে মুহূর্তে এই আসপেক্টটা কোনোভাবে যে কোনো রকমের মৌলবাদ, সেটা হিন্দু মৌলবাদ, মুসলমান মৌলবাদ, প্রথম কথা হিন্দু মৌলবাদ মুসলমান মৌলবাদ বলে কিছু হয় না, মৌলবাদ মৌলবাদ। তার বিভিন্ন ম্যানিফেস্টেশনস আছে। কোথাও সেটা একটা জায়গায় গিয়ে রিলিজিয়নের রূপ নেয়, কোথাও গিয়ে সেটা একটা জায়গায় গিয়ে ব্রাহ্মণ্যবাদের বা কাস্টিস্ট একটা ফর্মের রূপ নেয়, কোথাও গিয়ে সেটা অ্যাকচুয়ালি এসিজেড এর রূপ নেয়। হ্যাঁ, মানে আসলে পুরো বিষয়টাই হচ্ছে যে আমি মাইনরিটি এই পৃথিবীতে, তার কারণ আমি অ্যাকচুয়ালি প্রিভিলেজড এবং আমার সংখ্যা সব থেকে কম এই পৃথিবীতে। আর এই পৃথিবীতে তাদের সংখ্যা বেশি যারা আন্ডার প্রিভিলেজড। এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি ক্লিয়ার থাকে এবং এই আন্ডারস্ট্যান্ডিংটাকে ধুয়ে মুছে দেওয়ার যত রকম প্রক্রিয়া চলতে পারে, যা পুঁজিবাদ একদম মানে অত্যন্ত সুচারুভাবে এই পৃথিবীতে চালিয়ে চলেছে, তার প্রভাব যদি আমার উপর পড়ে, আমি তার উল্টো দিকে বলবো। আমি খুব যে অর্থে মৌলবাদীরা বোঝান দেশপ্রেমকে, আমি ঠিক সেই অর্থে দেশপ্রেমী নই। দেশ বলতে যে বর্ডারটাকে বোঝানো হয় সেইটা দেশ নয়, তার ভেতরে যে মাটিটা সেইটা দেশ। প্রথম এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার যে দেশ আমার না, তার আগে দেশের আমি। দেশ মানে মৃত্তিকা, মাটি, ভূমি, যার প্রতিটা এলিমেন্ট, কম্পাউন্ড, যাই বলো, রসায়নের যা যা ইয়ে আছে, তা থেকেই আমি কনস্টিটিউটেড হয়েছি। বাই বিজ্ঞান, বাই স্পিরিচুয়ালিটি, বাই এনি মেকানিজম, দেশের আমি। এবার আমি বলছি যে আমাকে যখন জিজ্ঞেস করছে ওয়্যার আর ইউ ফ্রম, আমি যখন ইউরোপে বসে আছি, আমার গায়ের রং দেখে জিজ্ঞেস করছে হয়তো কেউ, বা আমার চুল দেখে জিজ্ঞেস করছে হয়তো কেউ, কেউ এক্সোটিক নজরিয়ায় জিজ্ঞেস করছে, কেউ রেসিস্ট নজরিয়ায় জিজ্ঞেস করছে, একই এপিট আর ওপিট। আমার উত্তরটা যদি একটা প্রশ্ন হয় যে আপাতত আমি এই পৃথিবীর, আপনি কি আর কোনো জায়গা চেনেন? তাহলে বলুন আমি কোথায় ভুল এই কথাটা বলা যে আপাতত আমি পৃথিবীর? আছে কি ভুল আছে? ইটস আ 220 or 230-year-old construct, the idea of nation. অফকোর্স আমি ভারতেরও, অফকোর্স আমি বাংলারও, অফকোর্স আমি কলকাতারও, অফকোর্স আমি পোড়াসত্যতলারও, অফকোর্স আমি মিউনিখেরও, অফকোর্স আমি বার্লিনেরও, অফকোর্স আমি লিসবনেরও, অফকোর্স আমি লন্ডন বললে বুলিচেরও, অফকোর্স আমি লন্ডন বললে আবার একটু ব্রিক্সটনেরও, অফকোর্স আমি দার্জিলিং এর, আমি বেশ অনেকটাই ইউনিয়ন চার্চ বস্তিরও দার্জিলিংয়ের, অফকোর্স আমি অনেকটা মানেভাঞ্জনেরও, অফকোর্স আমি অনেকটা খিদিরপুরেরও। এই যে এতগুলো আমি, এ কি করে সম্ভব? তার কারণ দেশের আমি, দেশ মানে আবার ভূমি, দেশ যার থেকে আমি উৎপন্ন। তথাকথিত দেশের ডেফিনেশন যারা করে দিয়েছেন বা আজকেও দাগিয়ে চলেছেন, তাদের ওই ডেফিনেশনের ফলে লক্ষাধিক বা কোটির বেশি মানুষের দেশ ছাড়া হতে হচ্ছে আজকে।
অর্থাৎ তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, সে রেফিউজি। আমি প্রিভিলেজ, আমার পায়ের তলার মাটি এখনো আছে। এই দেয়ালটা তো গেঁথে দিয়েছেন একজন মুসলমান কাকা এসে মুর্শিদাবাদ থেকে, তাকে সুপারভাইজ করেছেন কোনো একজন সরকার কাকু এইখানেই দাঁড়িয়ে। সে হয়তো একটা কোম্পানির হয়ে কাজ করে, যে সরকার কাকু তিনি হয়তো একটা কোম্পানির হয়ে কাজ করেন, যে কোম্পানির ওনার একজন গুজরাটি। তো এই যে পুরো সাইকেলটা, এই সাইকেলটার কি আমি ডিনাই করে ফেলবো? তাহলে আমি তো এখানে বসে থাকতে পারবো না। মানে কি করে বসে থাকবো? না, সম্ভব না তো। ওরা আছে বলেই তো আমরা। অফকোর্স ওরা আছে দেখে আমরা আছি। ওরা না, মানুষ আছে দেখে আমি আছি। মানুষ না থাকলে আমি এমনিই থাকতাম না। এইটা আমার রাজনীতি বলে, আমার সাধারণ মানে আন্ডারস্ট্যান্ডিং বলে। সেইখান থেকে গান করি, এবং গান আমার গাইতে হবে। আমি দেখছিলাম কয়েকদিন আগে যে, আমি শুরুতেই বললাম, অনেকের নাম বললাম, সলিল চৌধুরী, রবীন্দ্রনাথ ইত্যাদি। আমরা একটু বড় হতে গিয়ে সুমনের গান শুনেছি। তিনি লিখেছেন আমি চাই বিজেপি নেতার সালমা খাতুন পুত্রবধূ। অঞ্জন দত্তর একটা গান নিয়ে আমি কখনো ভাবিইনি, মানে ছোটবেলা থেকে অঞ্জন দত্তর রঞ্জনা আর আমি আসবো না সাধারণ পাড়ার ছেলের গান ছিল। সেটা নিয়ে দেখছি একটা বিতর্ক শুরু হয়েছে রিসেন্ট, যে এটা একটি লাভ জিহাদের গান। কারণ রঞ্জনাকে যে অ্যাড্রেস করছে যে ছেলেটি, সে মুসলিম। কারণ ওই লাইনটা আছে, হিন্দু না জাপানি আমি জানি না তো আমি ইত্যাদি। তো এই যে যদি আজকে অঞ্জন দত্ত কোনো একটা, অনেক বয়স হয়েছে অঞ্জন দত্তর, ছোটবেলা থেকে চিনি আমরা, সবার বাঙালির আইকন, তিনি একটা স্টেজে গান গাইতে উঠে যদি তাকে যদি রঞ্জনা আর আমি আসবো না গাইতে গিয়ে কেউ একদল লোক নিয়ে নামিয়ে দেয়, তো এইটা তো আমরা দেখে বড় হইনি। এইটাকে তোমরা যারা অঞ্জন দত্তের উত্তরসূরি হিসেবে তুমি খুব ইয়ে দেখে বড় হয়েছো, যে নাম নেওয়া মোহাম্মদের কেটে যাবে ভয় বিপদের থেকে একজনকে নামিয়ে দেওয়া হয়েছে কেন? না, দরিয়া আইলো তুফান গাইতে দেওয়া হয়নি, নামিয়ে দেওয়া হয়েছে। শোনা লাগছে বোধ হয়। এসব ঘটনা নতুন ঘটনা নয়, এ বহুবার হয়ে গেছে। মানে তুমি দেখো, হয়তো দেখছো এখন, নতুন নয় এই ঘটনা। এই কথা, এই ধরো গান एक भयानक राजनीतिक, सब आया एक ही घाट से उतरा एक ही बाट, बीच में दुविधा पड़ गए हो गए बाराघाट। ओ जी कहाँ से आया कहाँ जाओगे, खबर करो अपने तन की, कोई सदगुरु मिले तो भेद बतावे, खोल जावे अंतर खिड़की, खोल जावे अंतर खिड़की। খুব ক্লিয়ারলি পরের ভার্সে বুঝিয়ে দিচ্ছেন, হিন্দু মুসলিম দোনো ভুলানে खटपट मायरिया अटकी, हरदम साब नहीं पहचाना, पकड़ा मुर्गी ले पटकी, पकड़ा मुर्गी ले पटकी। অ্যাটাক করা হয়েছে কবিরকে, লালন শাহকে অ্যাটাক করা হয়েছে তার সময়, রবীন্দ্রনাথকে অ্যাটাক করা হয়েছে তার সময়, নজরুল ইসলামকে অ্যাটাক করা হয়েছে তার সময়। Why should অঞ্জন দত্ত be any different from that if he is telling the truth? তুমি একটা সত্যি বলছো, যে মনোলিথিক সত্য এস্টাবলিশ করতে চাইছে তার জন্য সেটা প্রবলেম হবেই, তার জন্য সেটা প্রবলেম হবে। তোমাকে বলে যেতে হবে, তোমাকে বলার উপায় খুঁজে বার করে যেতে হবে। এতদিনে রিয়েলাইজ করলো যে অঞ্জনদার মতো এত চমৎকার একজন সেকুলার রাইটার বাংলায় কেউ আসেনি। অস্ট্রেলিয়ার থেকে উড়িষ্যা দূরত্বটা কত জানি না, যিশু থেকে রামের দূরত্ব নেই যে কোনো, আমি জানি তাই। অঞ্জনদার লেখা কটা গান বলবো, রাজু রানী র্যাম্বো কি গান, রাজু রানী আর র্যাম্বো কি নিয়ে লেখা, মানে অ্যাকচুয়ালি সাধারণ কথ্য ভাষায় সেকুলার কলকাতার যে মজার ছোট ছোট মুহূর্তগুলো সহজ কথ্য ভাষায় সব থেকে বেশি যার গানে উঠেছে সেটা অঞ্জনদা, এটা নিয়ে কোনো ডাউট নেই তো, মানে আমার অ্যাবসলিউটলি কোনো ডাউট নেই। মানে উনি লিখেছেন দমদমে নামলে তোমারই বাড়িতে কফি খায় ইমরান খান, এটা আজকের দিনে কোনো গায়ক লিখতে পারবে না, হয়তো লিখতে পারবে না নয়, কিন্তু লিখলে তার বিরুদ্ধে
বলা হবে সে পাকিস্তানের। এখন কি বললে কে কি বলবে, তুমি কার কাছে পৌঁছতে চাইছো? ফ্যাজ আহমেদ ফ্যাজ তার গভর্নমেন্টের এগেনস্টে দাঁড়িয়ে সেইখানে সাবভার্সনের কথা বলছেন। তো চরম উগ্র মৌলবাদী একটা স্ট্রাকচারের উল্টো দিকে দাঁড়িয়ে ফ্যাজ আহমেদ ফ্যাজ কথা বলছেন। চরম উগ্র মৌলবাদের উল্টো দিকে দাঁড়িয়ে উনি আনাল হকের প্রসঙ্গ নিয়ে আসছেন। অধিকাংশ মানুষ অশিক্ষিত এই কথা বলে দায় করে নেওয়া যায় না। আমি হঠাৎ খুব একা শিক্ষিত আর অধিকাংশ মানুষ অশিক্ষিত, এই কথা বলে দায় সরিয়ে নেওয়া যায় না। দায় আছে, এটা বলে দেওয়ার দায় আছে, গল্পের মাধ্যমে কথকতার মাধ্যমে এটা বলে দেওয়ার দায় আছে যে সুফি আল হালাজকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাকে প্রথম সুফি মার্টার বলা হয়, তার কারণ তিনি বলেছিলেন আই এম দ্য ট্রুথ, আল্লাহ ইজ দ্য ট্রুথ, আন আল হক, I am the truth, I am the light, hence I am Allah. जो गायब भी है हाजिर भी, जो मंजर भी है नाजिर भी, जो मैं भी हूं और तुम भी हो। राज करेगी खल्के खुदा, जो मैं भी हूं और तुम भी हो। কাকে অ্যাটাক করছেন? একটা মৌলবাদী চিন্তাকে অ্যাটাক করছেন এবং একদম সোচ্চারে করছেন, সাবভার্সনের মাধ্যমে করছেন, অত্যন্ত ইন্টেলিজেন্টলি করছেন। রিয়াকশনারি নন, পুরোপুরি রিভিশনিস্টও নন, অত্যন্ত ব্যালেন্সড, অসম্ভব ব্যালেন্সড। अहले सफा मरदूदे हरम मसनद पे बिठाए जाएंगे। पधारो मारो देश গাইতে গাইতে যদি আমি মনে করিয়ে দিতে পারি আমার দেশটাই বা কোথায়, তাহলে গানটার একটা অন্য অর্থ এসে দাঁড়ায়, যেটা পিট সিগার করতে পারতেন। আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বলছি। ধরো পুরনো খ্রিশ্চান গসপেল, যেটার মূলে গানটি, সেই গানটি একেবারেই এখনো বহু স্কুলে, এই কনভেন্ট স্কুলে গানটি শেখানো হয়। Jesus is my savior, I shall not be moved. Jesus is my savior, I shall not be moved. Just like a tree standing by the water, I shall not be moved. এই গানটা হয়ে যাচ্ছে we shall not be moved. We shall not be moved, just like a tree standing by the water. We shall not be moved. We're women and men together. We shall not be moved. We're women and men together. We shall not be moved, just like a tree standing by the water. We shall not be moved. যদি বলি हम नहीं हटेंगे कभी नहीं अपने जमीन से, हम नहीं हटेंगे कभी नहीं अपनी जमीन से, जैसे पेड़ खड़ा है सीना तान के तूफान के आगे, हम नहीं हटेंगे अपने जमीन से। हम काले गोरे एक साथ लड़ेंगे ये लड़ाई, हम हिंदू मुस्लिम सिख ईसाई लड़ेंगे ये लड़ाई, जैसे पेड़ खड़ा है सीना तान के तूफान के आगे, हम नहीं हटेंगे अपने जमीन से। We're straight and gay together, we shall not be moved. We're straight and gay together, we shall not be moved, just like a tree standing by the water. We shall not be moved. পিট সিগারের নিজের লেখা কটা গান আছে, আর পিট সিগার কত গান মুখস্থ করেছেন, কত মানুষের সারা পৃথিবীর গান, তার কারণ তার দায়িত্ব মনে করেছেন এই গানটি এই সময় এই জায়গায় প্রয়োজনীয়।
পৌঁছে দাও। তুমি গুয়ান্তানামেরা জানো তার কারণ পিট সিগার বলে একজন লোক এক্সিস্ট করতেন। বলে শুনতেই পেতাম না। হ্যাঁ, ওটা কিউবায় থাকতো, তোমার কাছে এসে পৌঁছেছে। তার কারণ পিট সিগার আমেরিকার সেই সমস্ত গলিতে যেখানে রেসিলিয়েন্সের একটুও সম্ভাবনা আছে, ভাঙা ভাঙা স্প্যানিশে গিয়ে লোককে দিয়ে গানটা গাইয়েছেন। ভালো জানতেন না, বা এটাও জানতেন উনি এই যে গাহিরা ফর্মটা জানেন না। উনি জানেন একটা গিটার আছে, উনি জানেন যে আমাকে যেন তেন প্রকারেণ এই কথা বলতে হবে এবং যত বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। বিশ্বাস করো, আমি মিউনিখে থাকি, পুরো মিউনিক শহরটাই ফ্যাসিস্টিক টেন্ডেন্সির দিকে ঝুঁকেছিল। ওখান থেকেই অ্যাডলফ হিটলারের রাইজ, ওই শহরেই রাইজ। এই রকম লজ্জা আর কোনো জাতির মধ্যে নেই যা মিউনিকে আমি দেখেছি এখনো। তা আলোচনায় আসতে চায় না, এবং সেটা সমস্যা, যে কারণে প্যালেস্টাইন উচ্চারণ করতে পারে না, সহজে চাইলেও পারে না, খুব সহজাত নয়। তার কারণ অ্যাপ্রুভ করে দিয়েছে। এটাই কালচারাল হেজিমনি, এটাই গ্রামসির বক্তব্য। যে বক্তব্যটা এটা নয় যে ও আমরা পারলাম না, ও পারলো। বক্তব্যটা তোমার চ্যানেলটা যেটা নাম সেটা হাউ, কিভাবে পারে, হাউ। We all know what happened, but how did it happen? রামসি তো কবিতা লিখতে পারতেন বসে প্রিজনে। কেন কেন এত মানে সুচারুভাবে এই স্ট্র্যাটেজিটাকে ধরার চেষ্টা করছেন বসে, যখন বলা হচ্ছে না মাথাটাকে বন্ধ করে দাও। যখন জাফার পানাহিকে মৌলবাদী যে ভাবনা ইরানে আমরা দেখেছি, যে যেরকম ভাবে জাফার পানাহিকে দিনের পর দিন দাবিয়ে রাখা হয়েছে। জাফার পানাহি কাদের রিপ্রেজেন্ট করছেন? ইরান মানে কি সবাই মৌলবাদী? নয়। তার এক্সাম্পল, একজন এক্সাম্পল হচ্ছে জাফার পানাহি। তিনি রিপ্রেজেন্ট করেন সেই সমস্ত মানুষকে যারা এই মৌলবাদকে অ্যাকসেপ্ট করেন না। সেই জন্য জাফার পানাহির মাথাটা বন্ধ করো, সেই জন্য গ্যালিলিকে মেরে ফেলো, সেই জন্য তুলসীদাসকে গিয়ে অ্যাটাক করো। যে কোনো ধরনের মৌলবাদের কোর ইয়েতে আছে হচ্ছে এই ভীতি যে আমার মৌলবাদ কি পৌঁছচ্ছে ওই লোকটার কাছে। এই ভীতি কাজ করে। কিভাবে পৌঁছে দেবো? প্রথমে একটু একটু ভক্তির ভাব, অমুক্ত সুখ। কিসের ভক্তির ভাব? কোথায় ভক্তির ভাব? তো দেখতে পাচ্ছি কিসের ভক্তির ভাব। এই বাংলা ভক্তির বাংলা, এই বাংলা নিত্যানন্দ প্রভুর বাংলা। এই বাংলাতে বলছে গৌরাঙ্গ ভজিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে। এই এতটা লিবারেশনের কথা বলছে এই বাংলা। একে এই কথা বলতে হচ্ছে কেন? নিচু জাতের মানুষ ব্রাহ্মণ্যবাদ থেকে প্রতারিত, তাকে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে তুমি নিচু জাত। একজন লোক এসে বলছে না, হরিনাম কারুর বাবার সম্পত্তি না, হরিনাম করো, তোমার লিবারেশন দাঁড়িয়ে আছে। এর থেকে বেটার কালচারাল অ্যাক্টিভিজম হয় না, পৃথিবীতে হয় না। শ্রী চৈতন্যদেবের মতো বেটার কালচারাল অ্যাক্টিভিজম হয়নি। আমি একসঙ্গে নাম নিচ্ছি কবিরের, লালন সাঁইয়ের, রামপ্রসাদ সেনের। এরা প্রত্যেকে এদেরকে আলাদাভাবে দেখাটা হচ্ছে মনোলিথিক টেন্ডেন্সি। এইটাকে মনোলিথিক টেন্ডেন্সি বলে। তো আমি জানি যে ঘৃণা এই কাজটা করে, আর আমি জানি ভালোবাসা এই কাজটা করে। আমি ভালোবাসার দিকেই থাকবো। কিন্তু তোমার মনে হয় না যে শ্রী চৈতন্যদেবকে এগুলো বললে তুমি, আমরা অনেকেই জানি বুঝি, কিন্তু তারপরও শ্রী চৈতন্যদেবকে যারা সেকুলার মানুষ, যারা গণনাট্য সঙ্গে ছিল, যারা দীর্ঘদিন ধরে গণ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, তারা শ্রী চৈতন্যদেবকে সেই অর্থে মান্যতা দিয়েছে? কেউ এদের তুমি মনে করো যে সকলে যারা সোশ্যালিস্ট মাইন্ডেড ভ্লাদিমির লেনিনকে মান্যতা দিয়েছে? মানো কি? সোভিয়েত ইতিহাস কি বলছে? যদি সত্যি লেনিনকে মান্যতা দেওয়া হতো, তাহলে যে ভুলগুলো সোভিয়েতের আছে সেই সময় দাঁড়িয়ে, সেই ভুলগুলো হতো না। তাহলে লেনিনকে বলতে হতো না বালখিল্য সুলভ বদহজম, ইনফ্যান্টাইল ডিসঅর্ডার।
তাহলে মার্কসকে বলতে হতো না থ্যাংক গড আই এম নট আ মার্কসিস্ট, বলতে হতো না। তো কেউ কোনো একটি পাওয়ারের গোষ্ঠী কখনোই একটা প্লুরালিস্ট থটকে প্লুরালিস্ট রাখতে দিতে চায় না। কিন্তু আমরা এই সমস্যার তো ছোটবেলা থেকে খুব মুখাপেক্ষী ছিলাম না। তোমরা এখন কলেজে পড়েছো, স্কুলে পড়েছো, তখন কি এই সমস্যাগুলো এতটা ছিল? এই যে রবীন্দ্র নজরুলের ওপর অ্যাটাক হয়েছে, এই সময়টা তো আমরা পেরিয়ে একটা স্থিতাবস্থায় এসেছিলাম আমার মনে হয়েছে। তুমি যেটাকে স্থিতাবস্থা বলছো আমি ঠিকই বলছো, তখনও রবীন্দ্রনাথের তুলনায় নজরুলের নাম কম করা হতো। তখনও ধরো রবীন্দ্রনাথ নজরুলকে টাচ না করলেও সেই টাচ করাটা তো একদিনে হয়নি, কতগুলো ধাপে 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 হয়েছে। তখনও কাউকে না কাউকে টাচ করতে 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 গেছে, আজকে সেটা রবীন্দ্রনাথে এসে পৌঁছেছে। কালকে ধরো গান্ধী, এতদিন ধরে গান্ধীকে নিয়ে এত মানে ডিবেট আছে, প্রবলেম্যাটিক ভারতবর্ষের নিরিখে ভয়ানকভাবে, বাট এটাই মজা ভারতবর্ষের, যে গান্ধীকে নানান নজরিয়াতে ভারতবর্ষ এখনো দেখতে পারছে। তুমি এখনো এই জায়গাটায় অবধি এসে পৌঁছানো যেখানে অ্যাবসলিউটলি গান্ধীকে নেগেট করে দেওয়া হচ্ছে। এই জায়গায় পৌঁছতে পারোনি এখনো, মানে তুমি এখনো লাকি যে তুমি সেটা দেখোনি। আমি বলছি যে সেই দিনটাও হয়তো দেখতে হতে পারে। আচ্ছা, ডিপেন্ড করছে যে তুমি কিভাবে আজকে এর থেকে অনেক ছোট একটা বিষয়ে যেখানে মনোলিথিক থিঙ্কিং আছে সেটাকে কিভাবে মুছে দিতে পারো, তারপর তার কাউন্টার ন্যারেটিভ তুমি কিভাবে খুঁজে বার করতে পারো, তুমি কিভাবে এক্ষুনি প্লুরালিস্ট হয়ে দাঁড়াতে পারো। এই যে একলা নিতাই থেকে খুব সুচারুভাবে রবীন্দ্রনাথ একলা চলতে আসছেন, এটা এমনি এমনি নয়। উনি জানেন, উনি অত্যন্ত ক্লিয়ার ওনার কাছে যে কোন মেসেজটাতে নিজের ভেতরের যে শত্রু তাকে অ্যাটাক করতে পারি, যেটা অ্যাকচুয়ালি জিহাদ শব্দেরও অর্থ আমার ভেতরের যে অংশটা আমাকে আলোর স্পর্শ থেকে সরিয়ে আনছে তাকে সরানো, আমার নিজের বিরুদ্ধে আগে জিহাদ ঘোষণা করা সবার প্রথম। তাই মানে আমি যেখানে আমি বুঝতে পারছি যে আমি অন্যায়, আমি ভুল দিকে দাঁড়িয়ে আছি, অথচ আমি খোদার আল্লাহর ঈশ্বরের দোহাই দিয়ে এটাকে ঠিক বলার প্রমাণ করার চেষ্টা করছি ক্রমাগত, সেইটা আগে সেটাকে অ্যাটাক করা দরকার। নিজেকে একদম এই মুহূর্তে আমার নিজের দিকে তাকিয়ে বলা দরকার যে গান গাইতে আদপেও গান গাইতে পারছি, এটা প্রিভিলেজ নয়। কথা বলতে পারছি, এটাও তো প্রিভিলেজ। আমি তোমার চ্যানেলে কথা বলছি, আমি কে ভাই? আমি তোমার চ্যানেলে এসে কথা বলছি, কে? এবার ইন্টারেস্টিং যে ড্রেন পরিষ্কার করে সে একটা অবিশ্বাস্য ক্রাফটসম্যান, এখন সে জানে ড্রেন কিভাবে পরিষ্কার করতে হয়, তুমি জানো না, কিন্তু সে আর্টিস্ট নয় কেন? তার কারণ ড্রেন পরিষ্কার করে সে এমন কোনো কথা বলতে পারছে না যেটা তার এলিয়েনেশন থেকে তাকে এক্সল্ট করছে। অর্থাৎ ড্রেন পরিষ্কার করে সে কাউকে ডিস্টার্বও করছে না, আর মানে তার আটকে থাকা যন্ত্রণা ড্রেন পরিষ্কার করার ফলে মানে বেরিয়ে আসছে এবং সে এক্সল্টেড হচ্ছে, এরকম কোনো ঘটনা ঘটছে না। কিন্তু উৎপল দত্ত যখন টিনের তলোয়ারের শুরুতে একজন জমাদারকে দিয়ে ওই ময়লাটা তুলিয়ে একজন বাবুর গায়ে ফেলিয়ে দিচ্ছেন, তখন সেটা আর্টে উত্তীর্ণ হচ্ছে। তার কারণ আমার মতো প্রিভিলেজ ক্লাসের লোকের প্রথম এটা হচ্ছে যে আচ্ছা এইটা হয়তো এই লোকটার মনের মধ্যে চলে, আমার পাড়ার লোকটারও হয়তো এইরকমই মনের মধ্যে চলে, আমি তো কখনো দেখিনি। এমপ্যাথি তৈরি করে, নট সিম্প্যাথি। ড্রেনের লোকটাকে তুমি রোজ দেখো, তোমার রোজই সিম্প্যাথি তৈরি হয়।
এমপ্যাথি হচ্ছে এবার তোমার গায়ে এসে কাদাটা ওই যে পড়লো গিয়ে ওর ছিটেটা তোমার মনে হলে এইটা আমার গায়ে লাগলে কিরকম লাগবে, এই এমবডিমেন্ট অফ দ্যাট পেন, তবে এমপ্যাথি। দ্যাট ইজ হোয়াট মিউজিক শুড ডু। মেরে ফেলো কেটে ফেলো বলছে না তো, সহজ কথা বলছে, বাউল গানের এক্সাম্পল দিয়ে বলছি, চিরাচরিত বাউল গান। জর্জ লুনো প্রথম যে ছবি বানান বাউলদের উপরে লেসন দে ফু, তাতে এই গানটি আছে, একটি ট্রেনের ভিতরে গাইছে। কেন মিশে মর জাল ঠেলে জোরে মন জেলে, ভক্তি জালের মিন বড়ই কঠিন, হঠাৎ পরে না জালে জোরে মন জেলে, কেন মিছে মর জাল ঠেলে জোরে মন জেলে, ধর্মের মাছ ধরতে বাসনা, ধর্মের মাছ ধরতে বাসনা, জাল ফেলতে শিখলে না, জলে দিলে জাল জড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে না, ওরে লারা চারা গুগলি ঝাড়া রে, ওরে সার হলো তোর কপালে ওরে মন দিলে, কেন মিছে মর জাল ঠেলে ওরে মন দিলে। অপূর্ব পরের ভার্সটা বলছে, একবার আলি জাল বেয়ে, একবার আলি জাল বেয়ে, একবার আলি জাল বেয়ে, ফিরে দেখলি নেচে অসাধারণ হরি মাছ সেই অগাধ দড়িয়ে, একবার আলি জাল বেয়ে ফিরে দেখলি নেচে অসাধারণ হরি মাছ সে অগাধ দড়িয়ে, তুই কিনারেতে মারলি খাওয়ারে, তোর মাছ রইল অগাধ জলে ওরে মন দিলে। বেস্ট ভার্স লাস্ট ভার্সটা, একদম সোজা মেটেরিয়ালিস্ট থিঙ্কিং এ গিয়ে ধাক্কা মারছে, অথচ অ্যাবসলিউটলি সো কল্ড এসোটেরিক ফর্ম কতটা মেটেরিয়ালিস্ট সেটাই এই ভার্সটায় বোঝা যায়। গোষ্ঠ শুনতে পেয়ে কয়, গোষ্ঠ শুনতে পেয়ে কয়, অনন্ত এ তোর কর্ম নয়, জাল বিনে মাছ ধরতে পারে জেলে যারা হয়। গোষ্ঠ শুনতে পেয়ে কয়, অনন্ত এ তোর কর্ম নয়, জাল বিনে মাছ ধরতে পারে জেলে যারা হয়। ওরে তুই বা কোথায় চাঁদ বা কোথায় রে, হাত বাড়াইলে কি চাঁদ মেলে ওরে মন গেলে, কেন মিছে মর জাল ঠেলে ওরে মন গেলে। দেখ একই সুর, আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে, ওরে দুমন হলে পড়বি ধারে, তুই পারবি না পারে যেতে, এক মন যার সেই যেতে পারে। একই এর মানে অপূর্ব লাগে আমার, যে অসাধারণ আবার একটা সঞ্চারীও আছে, যেটা এইটা হচ্ছে মডার্নিটির মজা। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়, মন যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালী মা, মন যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালী মা, মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করিয়া তো সমর্পণ, তাই বলিয়ায় মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করিয়া তো সমর্পণ,
মায়ের পায়ের জবাব হয়ে ওড়না ফুটে মন, আমার মায়ের পায়ের জবাব হয়ে ওড়না ফুটে মন, তার গন্ধ না থাক যায় আছে সে নয় রে ভুয়া বরণ, মায়ের পায়ের জবাব হয়ে ওড়না ফুটে মন। এইটা বাংলা, যেখানে একটা সুরের কোনো একচেটিয়া আধিপত্য নেই। একটা সুর ইটসেলফ এত প্লুরালিস্ট যে এই সুরের অন্তত 300 গান আছে, প্রত্যেকটাই প্রোগ্রেসিভ ইন দেয়ার ওন অ্যাকর্ড। কিন্তু এখন যখন একটা অর্গানাইজড ভাবে শিল্পের বিরুদ্ধে আর একটা নতুন শিল্পের জন্ম দেওয়া হচ্ছে, একটা রিপোর্ট বলছে যে ভারতবর্ষে জুড়ে চলা স্পটিফাই, অ্যাপেল মিউজিক, ইউটিউবে যে 523টা গান, আমার একটু অবাক লাগলো মাত্র 523টা। আমি তো ভাবলাম আজকে বোধহয় আরো 523টা বেরিয়ে গেছে। হ্যাঁ মানে ওটা একটা রিসার্চ রিপোর্ট, তো তার মধ্যে 144টা গান সরাসরি মুসলিম ধর্মের বিরুদ্ধে তৈরি করা হয়েছে। এবং ইউটিউবের থাম্বনেলে আমি দেখছিলাম একদিকে রামের ছবি, পেছন দিকে কয়েকটি বাচ্চা ছেলে মুসলিম টুপি পরে নামাজ পড়ছে, এবং গানটা আমি হিন্দি খুব ভালো পড়তে পারি না, যেটুকু বুঝলাম তার মানেটা হচ্ছে যারা টুপিধারী তাদেরকেও জয় শ্রীরাম বলতে হবে, এটা হচ্ছে গানের মূল অর্থ। এবং গানের শুরুতে কোথাও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ছবি আসছে, কখনো গরুকে পুজো করার ছবি, এই সব আর কি। তো এই যে অর্গানাইজড ভাবে শিল্পের উপর আক্রমণ বা শিল্পের বিরুদ্ধে একটা শিল্প খাড়া করার প্রচেষ্টা, এই অর্গানাইজড শিল্পের বিরুদ্ধে তো আর একটা অর্গানাইজেশন দরকার। যেরকম আমাদের একটা গণনাট্য সংঘ ছিল, আইপিটিএ মুভমেন্ট ছিল, হ্যাঁ, সেইটা তো আজকের দিনে নেই। এইটা কিভাবে আনা সম্ভব বলে মনে হয়? নেই, এই কথাটা ভুল। প্রথম কথা, এটা আমাদের সমস্যা যে কে বেশি প্রোগ্রেসিভ, কে বেশি বাম, কে এটা আমাদের সমস্যা। কে সাহি বাম, কে বাম নয়, প্রবলেমেটিক তো। যে কোনো প্রোগ্রেসিভ ফিলোসফিতে যেখানে কোয়েশ্চেন করার অ্যাক্সেস আছে, একটা মনোলিথিক ফিলোসফি যেখানে কোয়েশ্চেন করার কোনো অ্যাক্সেসই নেই, আর একটা অ্যাবসলিউটলি প্রোগ্রেসিভ ফিলোসফি যেখানে মানে অনেকগুলো প্রোগ্রেসিভ ফিলোসফি এক জায়গায় এসে ধাক্কা খাচ্ছে, চিরকালই তাই। মজার বিষয় হচ্ছে যে এরকম ভাবে হয়নি, কিন্তু এই ন্যারেটিভ সিরিয়ালে, সিনেমায় যুগ যুগ ধরে খুব মানে ক্যাজুয়ালি দেখিয়ে দেওয়া হয়েছে যে খুবই প্রোগ্রেসিভ ফিল্ম মেকার, তার ছবিতে কোনো মুসলমান চরিত্র নেই। হ্যাঁ হ্যাঁ, তো শাহরুখ খানের নাম সারা জীবন একটা হিন্দু নাম নেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। উল্টোটাও সত্যি। বাংলাদেশে গেলে দেখতে পাবি যে একই সমস্যাটা, একই জায়গায়। কিন্তু এই 523টা গান অফকোর্স চিন্তার বিষয়, তার থেকে বেশি চিন্তার বিষয় হচ্ছে যে আমরা এই যে 5523টা অন্য গান আছে সেটাকে কনসলিডেট করতে পারছি না। এইখানে একটা খুব কোর জিনিস ভারতবর্ষের ক্ষেত্রে আমার সমস্যার মনে হয়, সেটা হচ্ছে ইউথকে চিরকাল খুব ডিস্টেন্স থেকে একটা এজিস্ট নজরিয়াতে দেখা হয়েছে। সেটা প্রোগ্রেসিভরাও, যারা প্রোগ্রেসিভ বলেন তারাও চিরকাল তাই করেছে, চিরকাল তাই করা হয়েছে। এবং এটা এতই প্রবলেম্যাটিক যে আমরা মুখে বব ডিলান করি, বব ডিলানের অমুক গানটি খুব ভালো লাগছে। আরে মশাই, গানটি লিখেছেন 17 বছর বয়সে। আপনার ছেলে 17 বছর বয়সে কি করছে, বা আপনার মেয়ে 17 বছর বয়সে কি করছে, তাই নিয়ে আপনার কোনো কনসিয়াসনেস আছে? প্রথম কথা হচ্ছে যে এই একটা ডেটেড ল্যাঙ্গুয়েজ, সেটা খুবই প্রোগ্রেসিভ হতে পারে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইটসেলফ ইজ ডেটেড। যে ল্যাঙ্গুয়েজটায় কমিউনিকেশন হয় না। আমাকে যদি তুমি বলো যে 90-এর দশকে বাংলা ব্যান্ড যখন প্রথম গান বাজনা করে এইভাবে একটা নতুন ফর্ম তো শুরু হলো, এখনো এমন লোক আছেন যারা ওটা তো ব্যান্ডের গান, ওটা তো আলাদা এখনো অ্যাকসেপ্ট করে। গৌতম চ্যাটার্জির প্র্যাকটিস প্যাডের বাইরে, মানে মহিনের ঘোড়াগুলির বাইরে এরকম বড় করে লিখে দিয়ে এসেছিল আস্তাবল। সেইখান থেকে মহিনের ঘোড়াগুলি নামটা আসছে, এই যে আস্তাবল কথাটা লিখে দিয়ে আসে। কারা লিখেছিল এটা? তখনকার কেউ একজন যে নিজেকে খুব প্রোগ্রেসিভ ভাবতো, যে এটা প্রোগ্রেসিভ গান নয়।
আচ্ছা, মানে আমি বলছি যে আমি বহু অতি বামপন্থীদের থেকে অ্যাট্যাক্ট হয়েছি যে আমি কেন সিপিআইএম এর একটি মিছিলে গিয়ে হাই ভালোবাসি গানটা গিয়েছি। আমার কেন গিয়েছি, সিপিআইএম এই গানটিকে অনুমোদন করেনি কোনো এক সময়, আমি কেন এই গানটা গিয়েছি। তো আমার কাছে বক্তব্য হচ্ছে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় যদি অনুমোদন না করে থাকে তাহলে 2020-তে বা 22-এ সেই দলটি কি আদৌ এক্সিস্ট? সেই দলটি আর এই দলটি কি এক? মানুষগুলো বদলেছে, মানসিকতা পাল্টে। মানুষ শুধু না, সারা পৃথিবীটাই বদলে গেছে, সমস্ত কিছু বদলে গেছে। তো সেই সময়কার বহু মানুষ একটা বিরাট সময়ের মধ্যে দিয়ে এসেছে, আমি তার পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করবো না? এবং সে যে দাবিটা নিয়ে দাঁড়িয়ে আছে, যে দাবিতে আজকে এই গানটা ব্যবহার করা হচ্ছে, যে দাবিতে আজকে এই গানটা ব্যবহার করা হচ্ছে, এবং সেই গানটা যখন এতগুলো লোক মাঝ রাস্তায়, এটা তো কোনো শোতে হচ্ছে না, এটা একেবারে কলেজ স্ট্রিটের ওপরে হচ্ছে, যেখানে বহু লোক অ্যাকচুয়ালি কলেজ স্ট্রিটের সাধারণ বইয়ের দোকানের স্টলের মালিক, তারাও দাঁড়িয়ে এসে গান শুনছে। যে আগরতলা থেকে যে ছেলেটি, যার 17 বছর বয়স বা 16 বছর বয়স বা কারোর 19 বছর বয়স, সে যখন একটা গান তাকে মুভ করছে, আই হ্যাভ এভরি রাইট টু সিং এনি সং দ্যাট মুভস what I need to make move. আমার বাক স্বাধীনতার জায়গাতেও যাচ্ছি না, I have the right and conviction to do that. I must do that. যদি সেদিন সেটা ডেটেড হয়ে থাকতো, আজকে সেটাকে কন্টেম্পোরারি করার দায়িত্ব আমার। যে কোনো শিল্পীরই তাই, একেবারেই তাই। এই যত লোক আমাকে গালাগাল করবে এই ভিডিওটা দেখে, তার মধ্যে থেকে যদি দুটো লোকও মুভড হয়, ভালোবাসার দিকে মুভ করে, ঘৃণার থেকে ভালোবাসার দিকে মুভ করে, অমুক সম্প্রদায়ের পরিচিতি থেকে স্রেফ একজন মানুষ হওয়ার দিকে মুভ করে, যদি সেটা দুটো লোকও হয়, সেই কারণে আমি গান করি, সেই কারণে গান গাইতে হবে আজকে। তরুণ মজুমদার তখন বেঁচে ছিলেন, একটা সাক্ষাৎকারে বলছিলেন যে যদি সমাজ পরিবর্তন বা রাজনৈতিক পরিবর্তন করতে হয়, তার আগে সাংস্কৃতিক পরিবর্তন খুব জরুরি। এই যে আমরা 70 দশকে বা বলতে পারি 80 দশকের শুরু থেকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক একটা স্থিতাবস্থা দেখেছি দীর্ঘদিন ধরে, মূলত ওই দশকটা তো বটেই, তার ফলে কৃষক জমি পেয়েছে, অনেক ভালো ভালো কাজ হয়েছে, পঞ্চায়েতি রাজ শুরু হয়েছে, পরে আবার এটা ঘেটে গেছে পরের দশকে, সেটা আমরা জানি। কিন্তু এই যে স্থিতাবস্থা, তার পিছনে বোধহয় একটা পথে এবার নমসাথী ছিল, হেমাঙ্গ বিশ্বাস ছিল, রবীন্দ্রনাথের কোনো গান ছিল, মানে এই যে ঠিকই বলছিস, মানে অফকোর্স রবীন্দ্রনাথের গান ছিল। এখন ব্যাপারটা হচ্ছে যে এইখানে না খুব ইম্পর্টেন্ট যে শুধু রবীন্দ্রনাথকে সেই ক্রেডিটটা, যে রবীন্দ্রনাথ হয়েছেন তার কারণ রবীন্দ্রনাথের পারিপার্শ্বিকতা সেটার পিছনে একটা বিরাট দায় বহন করে। নজরুলও হয়েছে আমার বলা, নজরুলের ক্ষেত্রে না, আমি রবীন্দ্রনাথ নজরুল বলে বলছি না, এমনি এরা প্রত্যেকেই, এই যে এই গানটা, এই যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহতারে ধমক হেনে, ওরে সিন্ধু পারের সিংহতারে ধমক হেনে ভাঙলো আগল, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ড রূপে ধূম্র ধূপে, বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ওই নূতনের কেতন রে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। এটা তো নজরুল ইসলামের লেখা, ওনার সুর, কিন্তু ওনার সুর বললে ভুল বলা হবে। এই যে জোয়ার ভাটায় ঘুরে ফেরে সাগর আমার শুকায় না রে, তেমনি মানুষ ঘুরে ফেরে মনসুর কয় বারে বার,
কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। এই সুরটায় অন্তত 200 গান আছে বাংলায়। তা নজরুল হয়েছেন এই এতগুলো মানুষের, আবারও বলছি যে এই কারণে উনি সাংস্কৃতিক এর কথা বলছেন, যে সংস্কৃতি শব্দটা কালচারের বাংলা হবে নাকি কৃষ্টি শব্দটা কালচারের বাংলা হবে, এই নিয়ে 1908-9 এই সময় রবীন্দ্রনাথকে প্রশ্ন করা হয়েছে। সংস্কৃতি যে বলছেন, সংস্কৃতি সমানের যে কৃতি, হ্যাঁ, তো কৃষ্টি হচ্ছে কর্ষণ থেকে কৃষ্টি, হ্যাঁ, যেটা কালচারের অ্যাকচুয়াল কুলটুস শব্দের অর্থ সেখান থেকে আসছে যদি দেখিস। এখন মজা হচ্ছে যে তাকে তো আমরা কোনো রকমের মান্যতা দিতে পারিনি, মানে অ্যাকিউট ফেইলিওর। মানে এই যে আমাদের অধিকাংশ, আমি প্রথম গান শুনেছি কবে বাবা তোমার শোনা প্রথম গান কি, এই যদি আমাকে বলে আমি হয়তো বলবো ছোটবেলা আমার বাবা সুনীল চৌধুরীর গান শুনতেন, বা আমার মা ধীরেন মিত্রের ছাত্রী ছিলেন, কিন্তু আমি কোথাও অ্যাকনলেজ করছি না সিসি বোতাল বিক্রি আলা, এর পরিষ্কার দুটো নোট আছে। হ্যাঁ, সো এই অ্যাওয়ারনেসটাতে পৌঁছতে আমার অনেক সময় লেগেছে, যে আমার আশপাশের আমি এত কষ্ট করে এই জায়গায় পৌঁছতে পেরেছি, যেটা আমার সামনে একেবারে সহজাতভাবে ঘুরে বেড়াচ্ছে। সিল কাটাও, সিল কাটাও, এই যে শুনছি পারফেক্ট টাইমে, তীরে বা অস্তিনালে এইভাবে বলতে। হ্যাঁ, এই প্রত্যেকটা ইয়ের এক স্পেসিফিক, আমি যদি আমি এইটার সাথে এইটা শুনে এত ফ্যামিলিয়ার লাগছে আমার, তার কারণ আমি ছোটবেলা ওইটা প্রথমে শুনেছি। মানে আমার পারিপার্শ্বিক সমস্ত আওয়াজ, তার মধ্যে একটু আজান আছে, একটু কীর্তন আছে, একটু একজন যে লেপ বানায় তার শব্দ আছে, একটু একজন শিশি বোতল বিক্রিওয়ালা চলে যাওয়ার আওয়াজ আছে, একজন মাছ ওলার আওয়াজ আছে, একটা ঝগড়া আছে আমার পাশের বাড়ির, তার মধ্যে একটা কোলোকুয়াল ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমার পাশের বস্তিতে বলতো, হ্যাঁ, তার মধ্যে আমার বাবার চালানো রেকর্ডের কিছু গান আছে, তার মধ্যে একটা মানে এই সমস্ত কিছু মিলে সংস্কৃতি। এইগুলো ফেলে দিয়ে হঠাৎ করে একটা জিনিস সংস্কৃতি নয়। এই যে প্লুরালিজমের কথা বলছি, এখানে অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং দীপক মজুমদারের একটা অসাধারণ লাইন ছিল, যে আমরা এই যে আমি সংস্কৃতির কথা বলছি, আমরা তো অনেকগুলো জিনিস নিয়ে সংস্কৃতি, এই যে বললাম বাইরের এতগুলো আওয়াজ, তার মধ্যে আমার মা রান্নাঘরে কাজ করছে, গুনগুন করে গান করছে, আমার বাবা ক্লাসিক্যাল মিউজিকের স্কলার, সে তার মধ্যে তার একটু আবার অনেকটা সময় পুরুলিয়া অঞ্চলে কেটেছে, সে মাঝে মাঝেই এই দুটোই রিং করে উঠছে, তার মধ্যে টিভিতে নীলে সুরমেরা তুমহারা চলছে। হ্যাঁ, তো আমি যা সাউন্ডের কথা বলছি, স্মেলের ক্ষেত্রেও সেরকম, ভিজুয়ালসের ক্ষেত্রেও সেরকম। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু চাই। এখানে দীপকবাবু বলছেন যে আমরা চাই চাঁদ, নদী, পথ, সমুদ্র, শিকাগো, বুদাপেস্ট, মদিনা, জেরুজালেম, বৃন্দাবন, সার্দিনিয়া, খোরাসান, পাথর চাপড়ি, কোটাসুর একসাথে কথা বলুক, ধসিয়ে দিক এই বেবেল, বাচাল, বর্বর ও অনাধুনিক ঢালাওতান্ত্রিক সভ্যতাকে। এইটা হচ্ছে একদম মোস্ট অ্যাপ্ট আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যান্টি প্লুরালিস্ট মোনোলিথিক ওয়ে অফ থিঙ্কিং। আমার ছোটবেলায় আলিফ লায়লাও আছে, আরব্য রজনীও আছে, আমার ছোটবেলায় ঠাকুমার ঝুলিও আছে, মহিষাসুর মর্দিনীও আছে। হ্যাঁ, ঠিক তেমনভাবেই মানে সুতরাং হঠাৎ করে রবীন্দ্রনাথ নজরুল হননি, কিন্তু আজকের প্রজন্ম ছোটবেলায় আলিফ লায়লা, মহিষাসুর, হ্যাঁ, তার কারণ আমি অনেকগুলো জিনিসকে অ্যালাউ করেছি অ্যাবসলিউট নেগেশনের দিকে।
আমার কথা সেটাই যে আজকের যে প্রজন্ম ছোট সবে যদ্য জন্মালো এআই হাতে পাচ্ছে, যে তার কাছে যে মূলধারার গণমাধ্যম, সেখানে কিন্তু আলিফ লায়লা আর ময়ূর ভাসুর মর্দিনী একসঙ্গে নেই। আমরা ঠিকই বলছো, কিন্তু আজকের প্রজন্মের কথা, আজকের প্রজন্মের হাতে ইউটিউব আছে। তার মানে অ্যাকচুয়ালি তার হাতে সবই আছে। এক সেকেন্ড, প্রবলেমটা এখানে যে তুমি বা আমি ওই অ্যাক্টিভ সো কল্ড কালচারাল হেজিমনিক প্রপাগ্যান্ডার বাইরে এফার্ট দিচ্ছি কি? তোমার আমার যারা বন্ধুরা, যাদের আজকে 12 বা প্রথমে বলা উচিত যে 11, 12 বা 13 বছর বয়সের বাচ্চাদেরকে আমরা বন্ধু হিসেবে বলতে পারছি। আমি শ্রাবন্তীর মেয়ে নিধাকে আমার বন্ধু মনে করি। আমি তার সাথে শেয়ার করতে চাই এমন অনেক কিছু যেগুলো আমি সবার সাথে শেয়ার করি না, কিন্তু তার প্রথম শর্ত হচ্ছে সে যেন আমার সাথে শেয়ার করতে পারে। আমার বন্ধু আমোস যে পাহাড়ে থাকে, তার এখন হয়তো 19 বছর বয়স, সে যেন আমার সাথে তার বস্তিতে থাকার অভিজ্ঞতা শেয়ার করতে পারে। আমার বন্ধু সুপ্রিয়া, সে একটি দার্জিলিংয়ের অত্যন্ত সাধারণ স্টেট স্কুলের হস্টেলে পড়ে, তার কি গান ভালো লাগে সে যেন আমার সাথে শেয়ার করতে পারে। তাকে যেন প্রথমে আমি একজন বন্ধু হওয়ার মান্যতা দিতে পারি। প্রথমেই তাকে গিয়ে কার্ল মার্কস বুঝিয়ে দিলাম, আর প্রথমেই তাকে গিয়ে আমি প্যালেস্টাইনের যুদ্ধে অমুক হচ্ছে, এটা নয়। হ্যাঁ, তো তুমি এই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পেরেছো, তার কারণ তার তলায় অনেকগুলো স্তর তোমাকে আপলিফট করতে হেল্প করেছে। কিন্তু তুমি যে এফার্ট দেওয়ার কথা বলছো, সেই এফার্ট দেওয়ার অর্থনৈতিক পরিষদ তো সবার কাছে নেই। তো কাজ করতে হয়, অবশ্যই নেই। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে দিনে 14 ঘন্টা কাটিয়ে তার কাছে হয়তো মার্কস, নিশ্চয়ই নেই, চৈতন্যদেব সব আছে, কিন্তু সে পরের প্রজন্মকে সব ট্রান্সফার করার মতো সময়ই পেল নেই। তো আর তার মাঝখানে এক মূলধারার গণমাধ্যম তার অ্যালগরিদমে এই প্রজন্মকে মৌলবাদী তৈরি করে দিল। হ্যাঁ, এবারে বিষয় হচ্ছে যে এটা একটা এমন সাইক্লিক ঘটনা যে এই ঘটনাটা বারবার ঘটেছে। আচ্ছা, হ্যাঁ, এই ঘটনাটা আবারও বলছি, এই ঘটনাগুলো প্রথমবার ঘটছে না, এইভাবে এখন ঘটছে। হ্যাঁ, মানে কেউ এমনি এমনি মৌলবাদী হয় না। আমার ছোট বন্ধুরা হায় ভালোবাসি গানটা গাইছে, তো আমি তো চিনি যারা হায় ভালোবাসি গানটা গাইছে। কিন্তু যাদের জন্য এই গান তার বাড়ির বাচ্চা কি গাইছে? সেই কৃষক পরিবার ইন্টারেস্টিংলি কোনোদিনই গাইতো না। তুমি তাদের অবধি পৌঁছানোর এফার্ট করতে পারো যদি তুমি আগে নিজের ক্লাস সম্বন্ধে ভেরি ওয়েল অ্যাওয়্যার হও। তুমি নিজের ক্লাস সম্বন্ধে অ্যাবসলিউটলি অ্যাওয়্যার না, নিজের প্রিভিলেজ নিয়ে অ্যাবসলিউটলি অ্যাওয়্যার না, তুমি সমষ্টি তৈরিই করতে পারো না, কোনোদিন পারবে না। কিভাবে পারি জানো? 1 মাস লেগেছে একটা অলচিকি গান, অলচিকিতে লেখা একটা গান, সেটা সাঁওতালি ভাষার গান। সেই গানটি 1 মাস ধরে কষ্ট করে খেটে 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 মুখ থুবড়ে পড়ে একদিন দেখছি মোটামুটি শোনাচ্ছে, চেষ্টা করে দেখি। Babu tako itu norak calak pe ol chiki chit pe sau tako yok pe Emoy babu tako itu norak calak pe ol chiki chit pe sau tako yok pe ei ol chiki chit pe sau tako yok pe এই গানটা জানে রঘুনাথ মুর্মু, যিনি হচ্ছেন এই অলচিকি লিপি তৈরি করেছেন, তার স্মৃতিতে এই গান রচনা। এই গানটা কিন্তু জানে ওই গ্রামের পুরুলিয়ার মানুষ। এই গানটা তাহলে আমার তোলার দায়িত্ব আছে। হ্যাঁ, সবসময় আমার গান, আমি মৌলিক গান করি অমুক সাউথ কলকাতা বা নর্থ কলকাতার অমুক ইয়ের কাছে পৌঁছচ্ছি, দারুণ ফেস্টিভ্যাল, না 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 না, এই গানটাও তুলছি তার মধ্যে। তাহলে তীর্ধনুক সাজানো যাচ্ছে ঘরের কোণে, ধামসার পাশে ধান যান, এই জান থাকিতে ভিটে বাঁচাবো, এই গানেরই কসম আছে।
জঙ্গলকে ভালোবাসলে তোমার জন্য ধামসা মাদল, জঙ্গলকে ভালোবাসলে তোমার জন্য ধামসা মাদল, জঙ্গলকে কাটতে গেলে খুঁড়তে গেলে হবে বিফল। তীরধনুক সাজানো যাচ্ছে ঘরের কোণে ধামসার পাশে, তীরধনুক সাজানো যাচ্ছে ঘরের কোণে ধামসার পাশে, জান থাকিতে ভিতে বাঁচাবো এই গানেরই কসম আছে। এই মই বাবু তাক ইতুনো রাখ চালাক পে অল চিকি চেত পে সাউতা কয়ক পে আ জন্ম ঝান্টি সাহাই পে মিদ মনে কোটাই পে নিধন নাচর সাউতা যতন হারাইবে, নিধন নাচর সাউতা যতন হারাইবে। এইভাবে গাইলে মানুষের কাছে পৌঁছানো তো যাবে। হ্যাঁ, তার মানে তুমি বলছো যে যাবে, যে যাচ্ছে তো। এবারে তখন আমাকে একটা শো নিজের পকেট থেকে দরকার হলে খরচা করে কিউরেট করতে হয়, যেখানে টিকিটের দামটা 100 টাকা রাখতে হয়, যেখানে ওই লোকটা যে ট্রেনে করে আসবে তাকে ওই মান্যতাটা দিতে হবে, যে একটা ভিডিও দেখেছে যে ও এই লোকটা বিশ্বাস করছে না, খুব বিশ্বাস করছে না হয়তো আমাকে, কিন্তু ও এই লোকটা তাও কি একটা যেন করেছে, একবার দেখে আসি তো, যার মনে এইটুকুও চান্স আছে, তাকে কাছে নাও। আমি ইংল্যান্ডের রাস্তায়, যেখানে কেউ একবর্ণ বাংলা বোঝে না, সেইখানে ভিক্ষে করে রোজগার করেছি দীর্ঘ 3 বছর। যদি সেটা সম্ভব হয় তাহলে এটাও সম্ভব আমি মনে করি। আমি নেপালি ভাষায় গান করি, যে ভাষাটায় আর কোনো বাঙালিই গান করে না। আমার মেজরিটি অডিয়েন্স নেপালি, বাঙালি আমার অডিয়েন্স নয়। কি করে সম্ভব, কি করে হয়েছে? এফর্ট দিয়েছি তাই হয়েছে। তাহলে এফর্ট কি এফর্ট বলে নাকি ভালোবাসা বলে? অফকোর্স ভালোবাসা, কিন্তু ভালোবাসার মধ্যে ভালোবাসলে তবে তো এফর্ট, ভালো না বাসলে আর কিসের এফর্ট দাও নাকি তুমি এমন কিছুতে এফর্ট যেটা তুমি অনেকে কাজের প্রতি দেয় না, তোমার তার রেজাল্টটার প্রতি ভালোবাসা আছে, কিছু একটার প্রতি ভালোবাসা তো আছেই রে বাবা। তো এইটা সবার জন্য সত্যি, এটা আলি ফারকা টুরের জন্য সত্যি, হেমাঙ্গ বিশ্বাসের জন্য সত্যি। একটা সহজ গানের কথার মধ্যে লোকটা একটা পুরো কমপ্লিট হিস্ট্রি অফ সুফিজম বলে দিচ্ছে। হবিগঞ্জের জালালি কহিতোর, জালালি কহিতোর কেন? শাহজালালের হাতে 2টো কবুতর নিয়ে শাহজালাল এসেছেন সিলেটে প্রথম। এই পুরো হিস্ট্রি অফ সুফিজমটা একটা লাইনে বলে দিচ্ছেন লোকটা। তো ওনার গান সুনামগঞ্জের কুড়া সুরমান হদির গান ছিলামি শূন্যে দিলাম। দেখো পুরো সিলেটের জিওগ্রাফিটা, পুরো অঞ্চলটা 3টে লাইনে, এইটা আর্টিস্ট। আমার একটা শেষ রিকোয়েস্ট তোমার কাছে, তুমি এই কনভারসেশনের মাঝখানেই বলেছো যে এই ভিডিওটা হয়তো অনেক লোক গালাগাল করবে, কিন্তু 2জন মানুষ নিজের হিংসা ঘৃণা থেকে বেরিয়ে এসে যদি আরেকটু ভালোবাসার কথা বলে, একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করে, তাতে একজন শিল্পী হিসেবে আমার আমি জিতবো, তাই তো? তো তোমার গলায় আমি ইউটিউবে শুনেছি কবির সুমনের সাড়া দাও গানটা। আমার মনে হয় এই গানটা কোথাও সেই সমস্ত মানুষকে ডাকবে যে তুমি বেরাও রাস্তায়, সাড়া দাও। যে গানে সাড়া দিয়ে বোধহয় এই দিল্লিতে এত ছেলে মেয়ে এলো, কেউ মধ্যপ্রদেশ। আমি দেখছিলাম একটা ভিডিওতে যে সাংবাদিকের নাম না নেওয়া হলে বোধহয় তাকে অবজ্ঞা করা হয়। নিউজ পিঞ্চ বলে একটা ছোট চ্যানেল চালায় অভিনব বলে একটি ছেলে, সে সাক্ষাৎকার নিচ্ছে একটি মেয়েটি বলছে আমার কাছে 30 টাকা ছিল, আমি 30 টাকা নিয়ে উত্তরপ্রদেশের কোনো একটা ছোট স্টেশন, সেখান থেকে উঠে পড়েছে ট্রেনে, একটা জলের বোতল কিনেছে আর অটো ভাড়া দিয়েছে, ট্রেনে কোনো টিকিট কাটেনি, তারপর জেনারেলে করে উঠে তারপর কোনো রকমে দিল্লির যন্তর মন্তরে পৌঁছে, তার কাছে খাবার টাকা নেই। অভিনব স্তম্ভিত, আমি দেখে ভাবছি এটাই আমার দেশ। তার মানে ওই মেয়েটিকে কেউ একটা কবির সুমনের মতো করে বলেছিল উদাসীন থেকে না সাড়া দাও, সে উদাসীন থাকেনি বলেই এসেছিল। তুমি এই অসময়ে তোমাকে একটা গান শোনাই, এই যেটা বলছো ওটা দিয়ে যদি শেষ করো তাহলে ভালো লাগবে।
বৃক্ষে নদীতে পাহাড়ে মরুতে জনপদে তুমি আছো, গেয়ে ওঠো গান আগুনের মতো, ঝর্ণার মতো নাচো। তুমি কথা বলো নিজস্ব কথা, বহতা জীবন দেখে, মানুষের শ্রমে যে অপূর্ব আলো, সে আলো গায়েতে মেখে বাঁচো, তুমি বাঁচো মানুষ, খুব করে বেঁচে নাও। তোমার বাঁচার পরতে পরতে যৌথতা বুনে দাও, বাঁচো, তুমি বাঁচো। মুহূর্ত থেকে আর মুহূর্তে ধুলো পায়ে তুমি হাঁটো, জুট মিলে লেদ কারখানায় বা মুদির দোকানে খাটো, গান করো বা তবলা বাজাও, পেট চলে ছবি এঁকে, মানুষের শ্রমে যে অপূর্ব আলো, সে আলো গায়েতে মেখে বাঁচো, তুমি বাঁচো মানুষ, খুব করে বেঁচে নাও। তোমার বাঁচার পরতে পরতে যৌথতা বুনে দাও, বাঁচো। সোহাগে আদরে ঘাত প্রতিঘাতে তুমি অমলিন থাকো, স্পর্ধা স্বপ্ন দেখছে তাকে পাঁজরে জড়িয়ে রাখো, স্বপ্ন দেখো তুমি যেতবার লড়ো হিম্মত রেখে, মানুষের শ্রমে যে অপূর্ব আলো, সে আলো গায়েতে মেখে, নীল নীল আকাশের কাছে আজ যাওয়া চাই, স্বপ্নের রঙে আজ মনে রং মাখা চাই। সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও, উদাসীন থেকো না, সাড়া দাও। বাঁচো, তুমি বাঁচো মানুষ, খুব করে বেঁচে না। एक छोटा सा लम्हा है जो खत्म नहीं होता, मैं लाख जलाता हूँ ये भस्म नहीं होता, ये भस्म नहीं होता। সমর্থন সাময়িক, রেজিস্ট্যান্স পার্মানেন্ট। রেজিস্ট্যান্স আমার ধমনীর মতো,
অ্যাটমসফেরিক প্রেশার পাল্টালে আমার ধমনী নিজের ব্যালেন্সটা না করলে আমি ফেটে পড়তাম। বেঁচে আছি কেননা আমার বডি রেজিস্ট করে। সমর্থন পার্মানেন্ট যখন হয় সেইটাকে ফ্যাসিজম বলে। রেজিস্ট্যান্স পার্মানেন্ট। The only permanent yet pluralist yet multiple truth enabled truth is resistance. The only, and that is the highest form of love. There is no greater love. আমি তাকে ভালোবাসি যে আমার চেয়েও সুন্দর, যার মনটা আমার চেয়েও সুন্দর। অর্থাৎ আমি আমার ওই জিঘাংসা পরায়ণ যে সেলফটা, সেইটাকে রেজিস্ট করে ভালোবাসি। সে বাঁচবে না, কে বাঁচবে? আমি বাঁচবো। সে বাঁচিয়ে রেখেছে, তার মতো সুন্দর কি আছে? কি আছে তার মতো সুন্দর? বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। সে দেখালো বলে না বিস্ময়, সে দেখালো বলে তো বিস্ময়। সে দেখাতে পেরেছে দেখে বিস্ময়। থ্যাংক ইউ, অনেকটা সময় দিলে ভালো।